আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের কর বিধি, আর্থিক পরিসম্পদ হতে আয়, লেকচার 1। বাংলাদেশের কর বিধি এই সাবজেক্টটি বিবিএ দ্বিতীয় বর্ষ, বিবিএস দ্বিতীয় বর্ষ অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং বিবিএ তৃতীয় বর্ষের সিলেবাসে রয়েছে। সবার জন্য এই ক্লাসটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা অনেকেই আর্থিক পরিসম্পদ আয় হতে এই অধ্যায়টা অনেক স্টুডেন্টের কাছে আমাদের কঠিন লাগে। আমরা খুব সহজ পদ্ধতিতে এই ম্যাথগুলো সমাধান করব ধারাবাহিকভাবে। আমাদের আজকে আলোচনার বিষয় সমস্যা 1, আমাদের শীটের 1 নম্বর, কমার্স পাবলিকেশন বইয়ের সমস্যা 14 নম্বর। অর্থাৎ বইয়ের নাম্বারগুলো আমরা এখানে দিয়ে দিব। যাদের বই রয়েছে বা সাজেশন রয়েছে, সাজেশন ব্যতিক্রম সাজেশন এবং বইয়ের নাম্বারগুলো দেওয়া থাকবে। যারা বই এবং সাজেশন থেকে পড়তে চান, প্রশ্ন নিতে চান, তারা এখান থেকে প্রশ্নগুলো নিতে পারেন। নিম্নলিখিত তথ্যাবলী হতে মিস্টার বাহারের 2024-25 আয় বর্ষে আর্থিক পরিসম্পদ হতে মোট আয় নির্ণয় করে। এই ম্যাথটি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 2013 এবং 2017 সালে এসেছে। কর বাদ সরকারি সিকিউরিটি সুদ। এই কর বাদ সরকারি সিকিউরিটি সুদকে বর্তমানে মোটা অঙ্কিত করতে হবে। কর বাদ সরকারি সিকিউরিটি সুদকে মোটা অঙ্কিত করার নিয়ম হচ্ছে 24,000, অর্থাৎ যে টাকা দেওয়া থাকবে এই টাকাকে আমরা গুণন দিব 100 দিয়ে এবং ভাগ করব 90 দিয়ে। এটা হচ্ছে আমাদের কর বাদ সরকারি সিকিউরিটি সুদ গ্রসিং আপ বা মোটা অঙ্কিত করার নিয়ম। এরপরে রয়েছে আমাদের কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ। কর অগ্রিম বলতে বর্তমানে কোনো সিকিউরিটি নেই। কর অগ্রিম বলতে কর যোগ্য সরকারি সিকিউরিটি সুদকে বোঝায়। করযোগ্য সরকারি সিকিউরিটি সুদে আমরা সেম কাজটা করব, অর্থাৎ আমাদের 10% কর কর্তন করব। 10% কর কর্তনের জন্য এটাকে আমরা মোটা অঙ্কিত করব 10,000। যে টাকা আছে একে আমরা 100 দিয়ে গুণন করব এবং 90 দিয়ে ভাগ করব। এরপরে রয়েছে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ। যে এন্ট্রিগুলোর সাথে পার্সেন্ট দেওয়া থাকবে এই এন্ট্রিগুলো আমরা কোনো কাজ করব না, অর্থাৎ এটা সরাসরি লিখবো। তারপর রয়েছে 12% অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ। অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি দেওয়া রয়েছে 2 লাখ, তাহলে এখানে সুদ দেওয়া নেই। যদি কখনো সিকিউরিটি বা সিকিউরিটির মূল্য দেওয়া থাকে তাহলে এই মূল্যের উপরে পার্সেন্টেজ কেটে আমরা সুদ নির্ণয় করব। এখানে আমাদের 12% দেওয়া রয়েছে, 12% ধরলে সুদ আসবে। জিরো কুপন বন্ডের সুদ, এটা আরেকটি নাম থাকতে পারে জিরো কুপন বন্ডের হতে আয়। আমরা যখনই এই এন্ট্রিটা পাবো এই এন্ট্রিটা সবসময়ের জন্য আমাদের অকরধার্য সম্পন্ন। উপরোক্ত সুদ আদায়ে ব্যাংক 6,520 টাকা চার্জ ধার্য করেছে। এই ম্যাথটি আমরা সহজভাবে সমাধান করার জন্য আমরা উপরে লিখব করদাতার নাম, অর্থাৎ করদাতার নাম মিস্টার পাহাড়, আই বর্ষ 2024-25, কর বর্ষ 2025-26, আর্থিক পরিসম্পদ হতে আয়। এরপর আমরা লিখব বিবরণ টাকা টাকা। এরপর আমাদের যে জিনিসটি গুরুত্বপূর্ণ এটি হচ্ছে ধারাটা অবশ্যই ভালোভাবে লিখতে হবে। ধারাটা আমাদের ভুল করা যাবে না। আর্থিক পরিসম্পদ হতে আয় ধারা 62 হতে 65। এই পর্যন্ত লেখার পর আমরা ম্যাথটা শুরু করবো। তাহলে আমাদের প্রথমে ক নম্বরে যেটা রয়েছে, ক নম্বরে রয়েছে আমাদের কর বাদ সরকারি সিকিউরিটি সুদ। তাহলে কর বাদ সরকারি সিকিউরিটি সুদ হতে 10% কর কর্তন করা হয়েছে। এই জন্য আমরা এটাকে মোটা অঙ্কিত করবো বা গ্রসিং আপ করবো। গ্রসিং আপ করার নিয়ম হচ্ছে যে টাকাটা দেওয়া থাকবে এই টাকার সাথে 100 দ্বারা গুণন করবো, আমরা 90 দ্বারা ভাগ করবো। যেটা আসবে এটা আমরা ফাইনাল করে লিখবো 26,667 টাকা। এর পরেরটা আমাদের
কর অগ্রিম বলতে বর্তমানে কোনো সিকিউরিটি নেই, এজন্য কর অগ্রিম যে এন্ট্রিটাই থাকবে এই এন্ট্রিটার পরিবর্তে আমরা লিখবো করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ। করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ, কর অগ্রিম তুলে দিয়ে আমরা লিখবো করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ 10,000 টাকা। এই 10,000 টাকার সাথে আমরা যেহেতু এখান থেকেও 10% উৎসে কর কর্তন করা হয়, এজন্য এটা আমরা গসিং আপ বা মোটাঙ্কিত করব 10,000 × 100/90। এখানে আমরা 100/90 পরিবর্তে 10/9 দিয়েও করতে পারি, অর্থাৎ উপর থেকে একটি শূন্য এবং নিচ থেকে একটি শূন্য বাদ দিয়ে করতে পারি। তাহলে এখানে আমাদের হাতে 11,111 টাকা। এরপরে রয়েছে আমাদের 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ। তাহলে এই এন্ট্রিটা 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, অর্থাৎ এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে। পার্সেন্টেজ দেওয়া থাকলে এই এন্ট্রিটা আমরা সরাসরি বসিয়ে দিব, অর্থাৎ এটার সাথে কোনো কাজ করব না যদি আমাদের পার্সেন্টেজ সহ সুদ দেওয়া থাকে। পরের এন্ট্রিতে রয়েছে 12% অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি। এইখানে আমাদের সিকিউরিটি দেওয়া রয়েছে, অর্থাৎ সুদ দেওয়া নেই। তাহলে আমরা পার্সেন্টেজ কেটে সুদটা বের করব, আর এখানে লিখবো অননুমোদিত। 12% অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ। আমাদের মূল্য দরকার নেই, আমাদের দরকার সুদ। যেহেতু 2,00,000 টাকা মূল্য দেওয়া রয়েছে, আমরা এই 2,00,000 টাকার উপরে 12% কাটবো। 2,00,000 টাকার উপরে 12% কাটলে আমাদের সুদ বের হবে 24,000। এরপরে রয়েছে জিরো কুপন বন্ডের আয়। জিরো কুপন বন্ডের আয় বা সুদ, এই এন্ট্রিটা আমরা যত জায়গায় পাবো তার সাথে সাথে এটিকে আমরা লিখবো বাদ অকরধার্য সম্পন্ন। অর্থাৎ জিরো কুপন বন্ডের আয় বা সুদটা আমরা প্রথম ঘরে লিখবো, লেখার পরে বাদ অকরধার্য সম্পন্ন। সম্পূর্ণ বলতে উপরে যে টাকা থাকবে সেম টাকাটা নিচে বসাতে হবে। বসানোর পর বাদ দিয়ে ফাইনাল করে জিরো অথবা হাইফেন দিতে হবে। এরপরে আমাদের সবগুলো আমরা যোগ করব। আমাদের যোগফল রয়েছে 91,778 টাকা। এখান থেকে বলছে উপরোক্ত সুদ আদায়ে ব্যাংক এত টাকা চার্জ করেছে। এখান থেকে আমরা লিখবো বাদ ব্যাংক চার্জ। তাহলে ব্যাংক চার্জের জন্য আমাদের একটি নিয়ম রয়েছে, অর্থাৎ ব্যাংক চার্জের আমাদের যে সূত্রটি রয়েছে এই সূত্রটি আমরা মেমোরাইজ করে রাখবো। ব্যাংক চার্জ, তাহলে ব্যাংক চার্জ বের করার জন্য আমাদের উপরে লিখতে হবে ব্যাংক চার্জ, নিচে লিখতে হবে মোট প্রাপ্ত সুদ, এখানে লিখতে হবে ব্যাংক আহ, চার্জযোগ্য সুদ। তাহলে এখানে আমরা ব্যাংক চার্জের ভ্যালুটা আমাদের দেওয়া থাকবে। তাহলে ব্যাংক চার্জের ভ্যালুটা আমরা সরাসরি বসিয়ে দিতে পারবো, কিন্তু আমাদের এই দুইটি ভ্যালু দেওয়া থাকবে না, এই দুইটি ভ্যালু আমরা বের করবো। এখানে আমাদের প্রথমে যেটা রয়েছে কর বাদ সরকারি সিকিউরিটি সুদ বা করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ। করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ হচ্ছে আমাদের 24,000 টাকা রয়েছে। এইটির পরিবর্তে আমরা এখানে কর বাদ সরকারি করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ বের করেছি 26,667 টাকা। এটা বসাবে। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ 10,000, এটির পরিবর্তে আমরা লিখবো 11,111 টাকা। পর 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, যেহেতু এখানেও 30,000 এখানেও 30,000, তাহলে আমরা এই 30,000টাই সরাসরি বসিয়ে দিব। অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি, এখানে তো আছে 2,00,000 টাকা মূল্য। এই 2,00,000 টাকার উপর 12% ধরলে আসবে 24,000। এই 24,000 টাকা সরাসরি বসিয়ে দিব। জিরো কুপন বন্ডের সুদও সরাসরি বসিয়ে দিব 24,000। এবার আমরা এগুলো যোগ করব। যোগ করলে আমাদের আসবে হচ্ছে 1,15,778 টাকা, যেটা আমরা এই মোট প্রাপ্ত সুদে রাখবো 1,78,715। এরপরে ব্যাংক চার্জযোগ্য সুদ। ব্যাংক চার্জযোগ্য সুদ বলতে ওই সকল সুদকে বোঝায় যে সকল টাকা অকর ধার্য করা হয়েছে এগুলো বাদ দেওয়ার পর যে টাকা অবশিষ্ট থাকবে ওইটা। এখানে আমরা দেখতেছি সবগুলো এন্ট্রি থেকে একটা এন্ট্রি জিরো কুপন বন্ডটা অকর ধার্য করা হয়েছে। জিরো কুপন বন্ডটা বাদ দিয়ে যে যোগফলটা এসেছে এটাই হচ্ছে আমাদের ব্যাংক চার্জযোগ্য সুদ।
অর্থাৎ এই উপরের এন্ট্রি থেকে যেগুলো এন্ট্রি সম্পূর্ণ আকার দেওয়া যা হয়েছে এগুলো বাদ দিয়ে বাকিগুলো এখানে তুলে দিলেই ব্যাংক পাওয়ারযোগ্য সুদ বের হবে। তাহলে আমরা এখানে এভাবে লিখবো, উপরে লিখবো ব্যাংক চার্জ 6,520 টাকা কোশ্চেনে দেওয়া রয়েছে, এটা বসাবো। মোট প্রাপ্ত সুদ, মোট প্রাপ্ত সুদ আমাদের 1,15,778 টাকা। আর ব্যাংক চার্জযোগ্য সুদ হচ্ছে 91,778 টাকা। তাহলে এভাবে ক্যালকুলেশন করলে আমাদের হবে 5,168 টাকা। এরটা বাদ দিলে আমাদের যে আসবে আর্থিক পরিসম্পদ হতে মোট আয়। আর্থিক পরিসম্পদ হতে মোট আয়, এটা আমরা দুইটানে ক্লোজ করে রাখবো। এর পরের ক্লাসে আমরা এখানে আরো কিছু রয়েছে, যেখানে আমরা কিছু টিকা লিখে দিব। যে এখানে কিছু টিকা রয়েছে, টিকা হচ্ছে আমাদের যখনই আমরা কর অগ্রিম এন্ট্রিটা থাকবে, কর অগ্রিম থাকলেই আমরা কর অগ্রিম এন্ট্রিটাকে নিয়ে একটি টিকা লিখবো। যে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ বলতে করযোগ্য সরকারি সিকিউরিটি সুদকে বোঝায়। আমাদের কোশ্চেনের মধ্যে কর অগ্রিম থাকলেই আমরা এই টিকাটা লিখে দিব। তারপর রয়েছে করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ হতে 10% কর কর্তন করা হলো। মানে যেগুলো এন্ট্রিকে আমরা মোটা অঙ্কিত করেছি এগুলো হচ্ছে আমরা লিখে দিব 10% কর কর্তন করা হলো। তারপর রয়েছে জিরো কুপন বন্ডের সুদ বা জিরো কুপন বন্ডের আয় বর্তমানে সম্পূর্ণ অকার্যকর। তাহলে এই টিকাগুলো আমরা অবশ্যই লিখে দেওয়ার চেষ্টা করব। এর পরের ক্লাস আমরা আমাদের আরেকটি ম্যাথ অর্থাৎ 2 নাম্বার ম্যাথটি নিয়ে আলোচনা করব। 2 নাম্বার ম্যাথটি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে 3বার এসেছে। এভাবে আমরা সকল অধ্যায় ধারাবাহিকভাবে আলোচনা করব। আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে 7টা থেকে 8টা ম্যাথ করলেই আমরা সকল ম্যাথ বইয়ের সবগুলো ম্যাথই সমাধান করতে পারবো ইনশাল্লাহ।